আদাব। আমি সুমিত রায়, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স ডিপার্টমেন্টে পড়াশোনা করছি আর মনন একাডেমিতে আপনাদের ফিজিক্স কোচ হিসেবে আছি। আপনাদের সাথে আমার ইন্টারেক্ট করার খুব একটা সুযোগ হয় নাই, তো সেই জায়গা থেকে আমি যেটা চেষ্টা করছি তা হলো এই ভেক্টর এর রিলেটেড কিছু প্রবলেম আমরা সলভ করব। তো এই প্রবলেম সলভগুলো আপনারা দেখবেন এবং আই হোপ আপনাদের সাথে আমার একটা ইন্টারেক্ট করার জায়গা তৈরি হবে। সো লেটস স্টার্ট। আমরা শুরু করি। তো দেখতে পাইতেছেন আমরা একটা খুব সহজ ভেক্টরের একটা প্রবলেম নিয়ে আসছি। সেই ভেক্টরের প্রবলেমটা হচ্ছে যে একটা ত্রিভুজ, দুঃখিত, একটা OMN, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ কিনা সেটা আমরা যাচাই করব। তো সত্যি কথা বলতে এটা একটা ক্লাস 9-10 লেভেল প্রবলেম, টু বি অনেস্ট। এটা একটা ক্লাস 9-10 লেভেল প্রবলেম, বাট আমাদের ভেক্টরের সিলেবাসে এই রকম প্রবলেমগুলো বোর্ড কোয়েশ্চেন হিসেবে আসছে। তো সেই জায়গা থেকে আমরা এই প্রবলেমটাকে বিভিন্ন আঙ্গিকে সমাধান করার চেষ্টা করব। তো দেখেন আমাদের এই চিত্রটা বুঝতে হবে ভালো করে, যে এই ON দুইটা ভেক্টর এবং এই ভেক্টরগুলো ও বিন্দুর সাপেক্ষে কতটুকু কোন স্থানাঙ্ক বিন্দুর অবস্থান ভেক্টর নির্দেশ করতেছে সেই বিন্দুটার স্থানাঙ্কগুলো দেওয়া আছে। যেমন n বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 6, -3, 2 এবং m বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2, 2, -1। এখন এই তথ্যের উপর ভিত্তি করে আমাকে বলতে হবে যে OMN এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ কিনা। এখন যে কোনো ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কিনা সেটা যাচাই করার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা পিথাগোরাসের উপপাদ্য মেনে চলে কিনা সেটা দেখতে পারি। পিথাগোরাসের উপপাদ্য অর্থাৎ আমার ON বাহুর দৈর্ঘ্য, OM বাহুর দৈর্ঘ্য এবং MN বাহুর দৈর্ঘ্য এটা পিথাগোরাস ত্রয়ী তিনটা সংখ্যা কিনা সেটা আমরা যাচাই করে দেখতে পারি। এখন পিথাগোরাস ত্রয়ী তিনটা সংখ্যা বলতে কি বুঝাইতেছি, মানে এটা ইংরেজিতে একটা টার্ম আছে যেটাকে আমরা বলি পিথাগোরিয়ান ট্রায়াড। তো পিথাগোরিয়ান ট্রায়াড হচ্ছে এমন তিনটা সংখ্যা যেই তিনটা সংখ্যার প্রথম দুইটা সংখ্যার বর্গের যোগফল তৃতীয় সংখ্যার বর্গের সমান হয়। এমন তিনটা সংখ্যাকে আমরা বলি পিথাগোরিয়ান ট্রায়াড। তো আমরা চেক করব যে এই যে OMN এই ত্রিভুজ, OMN এই ত্রিভুজের যে তিনটা বাহুর দৈর্ঘ্য, এই তিনটা বাহুর দৈর্ঘ্য আমার এই পিথাগোরিয়ান ট্রায়াড মেনে চলে কিনা। তো আমরা এই জায়গাটা দেখতে পারি। তো এটা একটা উপায় হইতে পারে, রাইট? এটা একটা উপায় হইতে পারে যে আমরা যেটা করব যে আমরা এই OMN ত্রিভুজের ON বাহুর দৈর্ঘ্য বের করব, OM বাহুর দৈর্ঘ্য বের করব এবং MN বাহুর দৈর্ঘ্য বের করব এবং দৈর্ঘ্য বের করার পর আমরা এই সংখ্যা তিনটা পিথাগোরাসের উপপাদ্য মেনে চলে কিনা সেটা আমরা চেক করে দেখতে পারি। সো দ্যাট ক্যান বি আ ওয়ে অফ প্রবলেম সলভিং। আরেকটা উপায় হতে পারে যে আমরা দেখতে পারি, যেটা হচ্ছে আমাদের ভেক্টরের ডট প্রোডাক্ট ব্যবহার করে এর মধ্যে যে কোনো বাহু ভেক্টর যেগুলো আছে সেই বাহু ভেক্টরগুলো একে অপরের সাথে লম্ব কিনা সেটা আমরা দ্রুতগতিতে যাচাই করতে পারি, অ্যান্ড দ্যাট উইল বি ইজিয়ার মেথড টু সলভ, রাইট? এখন দেখেন এই ক্ষেত্রে আমাদের এই OMN সমকোণী ত্রিভুজের তিনটা বাহু হচ্ছে যথাক্রমে ON, OM এবং MN। এখন ON, MN এই তিনটা বাহুর মধ্যে যে কোনো দুইটা বাহু যদি পরস্পরের সাথে সমকোণে থাকে তাহলেই তো সেটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। এখন আমাকে এতটুকুই দেখতে হবে, আমরা তিনটা ভেক্টর বের করব, ON ভেক্টর বের করব, OM ভেক্টর বের করব এবং MN ভেক্টর বের করব এবং ভেক্টর তিনটার মধ্যে কোন দুইটা ভেক্টর পরস্পরের সাথে লম্ব সেটা আমরা বের করব ডট প্রোডাক্ট নির্ণয় করার মাধ্যমে। কারণ আমরা জানি যে ডট প্রোডাক্টকে এভাবে ডিফাইন করা হয়, যদি একটা ভেক্টর A আর একটা ভেক্টর B হয় দেন A ভেক্টর ডট B ভেক্টর হচ্ছে তাই না? তো এইটা যদি আমার হয় A ভেক্টর, এটা যদি হয় B ভেক্টর এবং এদের মধ্যবর্তী কোণ যদি হয় থিটা, তাহলে A ভেক্টর ডট B ভেক্টর এই যে ডট প্রোডাক্ট, এই ডট প্রোডাক্ট তো আমরা এভাবেই ডিফাইন করি, তাই না? তাহলে সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে আমার দুইটা ভেক্টর পরস্পরের সাথে যদি লম্ব হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ থিটা সমান সমান হবে 90 ডিগ্রি এবং যদি 90 ডিগ্রি হয় তাহলে cos থিটা সমান সমান দাঁড়াইতেছে
cos 90 ডিগ্রি and as far as I remember cos 90 degree is equal to 0 অর্থাৎ আমি যদি দেখাইতে পারি যে ডট প্রোডাক্ট a ভেক্টর ডট b ভেক্টর সমান সমান cos 90 ডিগ্রি দুঃখিত সমান সমান 0 অর্থাৎ যেহেতু এই সংখ্যাটা 0 তার মানে এই ডট প্রোডাক্টটা আমার যদি 0 হয় তাহলে আমার প্রমাণ করা সহজ হবে যে a ভেক্টর আর b ভেক্টর পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে আছে। এখন এইটা তো তখনই আমি আপনার কথা হইতে পারে মানে আপনার একটা প্রশ্ন হতে পারে এমন যে এটা তো তখনই সম্ভব যখন আমি আগে থেকেই জানি যে মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি, আদারওয়াইজ a ভেক্টরের মান আমি বের করতে পারবো, b ভেক্টরের মান আমি বের করতে পারবো। থিটার মানটা যদি 90 ডিগ্রি নাই জানি তাহলে আমি কিভাবে বের করব যে a ভেক্টর ডট b ভেক্টর ইকুয়াল টু 0? দেখেন এই ক্ষেত্রে আমাদের ডট প্রোডাক্টের আরেকটা ডেফিনেশন আমাদের কাজে আসবে, সেই ডেফিনেশনটা হচ্ছে ax bx plus ay by plus az bz সমান সমান হচ্ছে a ভেক্টর ডট b ভেক্টর। আচ্ছা এখন আমাদের ax bx ay by az bz এই কম্পোনেন্টগুলো অর্থাৎ x অক্ষ বরাবর a ভেক্টরের রূপাংশ, y অক্ষ বরাবর a ভেক্টরের রূপাংশ, z অক্ষ বরাবর a ভেক্টরের রূপাংশ এগুলো বের করাটা কম্পারেটিভলি ইজি, তাই কি না? তাহলে আমরা যদি এই প্রোডাক্টটা অর্থাৎ এই গুণফলগুলোর যে সমষ্টি অর্থাৎ এক্স বিএক্স যোগ ay by এবং যোগ az bz এই সমষ্টিটা যদি শূন্য প্রমাণ করতে পারি তাহলে তাদের মধ্যবর্তী কোণ শূন্য প্রমাণ করা গেল, তাই কি না? তাহলে আমরা এই মেথডে আগাইতে পারি। ওকে, তাহলে আমরা একটু আগের পৃষ্ঠায় যাই, পৃষ্ঠা থেকে তথ্যগুলো একটু নেই। তথ্যগুলো নেওয়ার চেয়ে আমি বরং এটা একটু কপি করি। কপি, রাইট রাইট, ঠিক আছে। তাহলে আমার যেমন এখানে একটু সমস্যা হয়ে গেল, বিন্দুগুলো কপি হইল না। 6, -3, 2 and 2, 2, -1 আমরা ইনফরমেশন এখানে একটু কপি করি, দ্যাট ইজ and ফাইনাল একটু চেক করে আসি ঠিক আছে কি না। ইয়েস, ঠিক আছে, সবগুলো কিন্তু ঠিকঠাক মতো করে বসানো হয়েছে, রাইট? ওকে ফাইন। এখন আমরা ওএম ভেক্টর বের করব। তাহলে ওএম ভেক্টর তাহলে ওএম ভেক্টর হচ্ছে এম, এই এম বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এই এম বিন্দুর অবস্থান ভেক্টর খেয়াল করেন প্রথম কোঅর্ডিনেটটা কি নির্দেশ করে? এক্স অক্ষ বরাবর উপাংশ, তাহলে আমরা লিখতে পারি 2i ক্যাপ। দ্বিতীয়টা নির্দেশ করে y অক্ষ বরাবর উপাংশ, তাহলে লিখতে পারি 2j ক্যাপ। এবং তৃতীয়টা নির্দেশ করে z অক্ষ বরাবর উপাংশ, দ্যাট ইজ -k ক্যাপ। তাহলে ওএন ভেক্টর পেয়ে গেলাম। তাহলে ওএন ভেক্টর লাগবে। ওএন ভেক্টর হচ্ছে একইভাবে 6i ক্যাপ -3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। 6i ক্যাপ -3j ক্যাপ প্লাস 2k ক্যাপ। আমাদের mn ভেক্টরটা এখন আমরা বের করতে চাই। mn ভেক্টর বের করব, রাইট? এখন mn ভেক্টর বের করব কিভাবে দেখেন? mn ভেক্টর অর্থাৎ এই mn ভেক্টরটাকে আমরা যদি একটু ডিফাইন করি তাহলে এভাবে লিখতে হবে। তাহলে m থেকে n এর দিকে, তাহলে এটা আমরা লিখতে পারি এইভাবে on ভেক্টর মাইনাস om ভেক্টর। অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি। হ্যাঁ, রাইট। আচ্ছা, এটা ভেক্টরের ত্রিভুজবিধি থেকেও আপনারা বুঝতে পারেন অথবা সরণ ভেক্টরের আইডিয়া থেকেও এই ব্যাপারটা বুঝতে পারা যায়। তাহলে mn ভেক্টর হচ্ছে yes 4i cap -3 -2 is 5j cap and +2 - k is 3k cap। ওকে, তাহলে আমাদের তিনটা ভেক্টর চলে আসলো। এখন এই তিনটা ভেক্টর আমি কাজে লাগাবো এবং এই তিনটা ভেক্টর কাজে লাগিয়ে আমি প্রমাণ করার চেষ্টা করব যে এদের মধ্যে যে কোনো দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট শূন্য হয় কি হয় না। তাহলে ডট প্রোডাক্ট শূন্য হয় কিনা চেক করি। প্রথমে চেক করব যে om ডট on। তাহলে om ডট on সমান সমান কত হবে? খেয়াল করেন 2 × 6 + 12, 2 - 3, 2 × 6 + 12 -6
minus 2, 12 minus 6 plus 2 not equal to 0 for obvious reasons. তাহলে আমরা চেক করতে পারি om vector dot mn vector, om vector dot mn vector, om vector dot mn vector যদি আমরা বের করি তাহলে দেখা যাইতেছে 8 2 into 4 8 2 into minus 5 minus 10 and minus 1 minus 3 minus 1 minus 3 obviously not equal to 0. তাহলে আমাদের একটা ফাইনাল অপশন আছে সেটা হচ্ছে on, তাহলে on দিয়ে চেক করি on vector dot mn vector হচ্ছে on vector dot mn vector, এটা আমরা চেক করে দেখতে পারি। তাহলে সেই আনসারটা কত 6 4 d4 minus 3 minus 5 plus 15 and 3 plus 2 3 into 2 is 6 obviously not equal to 0. তার মানে এই ভেক্টর তিনটা একে অপরের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে না, ভেক্টর তিনটা একে অপরের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে না। যেহেতু করে না, সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ না। এগেইন আমি আরেকটা উপায়ের কথা বলছিলাম, সেটা হচ্ছে বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করে দেখা। তো এই জায়গা থেকে আমরা কিন্তু বাহুগুলোর দৈর্ঘ্য আবার নির্ণয় করে দেখতে পারি। যেমন ওএম ভেক্টরের মান হচ্ছে ওকে, ওএম ভেক্টরের মান হচ্ছে ওএম ভেক্টরের মান হচ্ছে root over 4 plus 4 plus 1 that is root over 9 that is 3. Okay, I am afraid কিছু একটা গন্ডগোল হয়ে গেল কিনা দেখা যাক। 36 plus 9 plus 2, 36 plus 9 plus 2 that is 36 plus 11 that is root over 47, root over 47. Am I wrong? Nah. And mn vector হচ্ছে 16 plus 25 plus 9 which is of some value called কত 16 plus 25 plus 9 50 root over 50. Yep, root over 50 that is 5 root 2. So আমি যতটুকু জানি এদের মধ্যে এগুলো কোনোটাই আসলে পিথাগোরিয়ান ট্রায়াড না। আপনারা চাইলে চেক করে দেখতে পারেন যদি অর্থাৎ এদের যে কোনো দুইটার বর্গের সমষ্টি অপরটার বর্গের সমান হয় কিনা। অ্যাজ ফার এজ আই আন্ডারস্ট্যান্ড এটা হওয়া সম্ভব না। ডট প্রোডাক্ট থেকেও আমরা চেক করলাম, পিথাগোরিয়ান ট্রায়াড দিয়েও আপনারা দেখে নিতে পারেন। ওকে, সো আমরা বলতে পারি যে এই OMN একটি সমকোণী ত্রিভুজ নয়। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে OMN একটি সমকোণী ত্রিভুজ নয়। গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দাও। মতামত দিলাম না, সম্ভব না। ওকে, তাহলে আমরা এখন পরের প্রবলেমটাতে যাব। আমরা আরেকটা প্রবলেম নিয়ে আসছি। সোফার কোনো ভুল তো হয় নাই, আমার মনে হয় না আমি কোথাও ভুল করছি বলে। তাও একটু ক্যালকুলেশনটা দেখি। 2,2,-1 ON হচ্ছে 6 - 3,2 and OM vector dot ON vector 2 into 6 - 6 plus ওকে। আচ্ছা, এখানে একটা স্মল মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এখানে -2 হবে, রাইট? রাইট। তো এটা কোনো কিছু চেঞ্জ করে না। 12 minus 6 minus 2. Small mistake from my side. I apologize. Okay. Then ON vector dot MN vector is 6 into 4 24. Oh, OM 2 into 4 8
2 into -5 -10 -3 not equal to 0 and right 6 into 4 24 -3 plus 15 2 into 3 yes so far দেখানো গেল যে এটা আসলে হয় না। পরের প্রবলেমটা দেখি। নৌকা বাইচ প্রতিযোগিতায় ও বিন্দু থেকে করিম ও এ বরাবর রওনা দিয়ে বি বিন্দুতে 5.3 কিলোমিটার আওয়ার বেগে পৌঁছালো, কিন্তু রহিম ওবি বরাবর রওনা দিয়ে নির্দিষ্ট সময়ে নদী পার হয়ে আর বিন্দুতে পৌঁছালো। প্রতিযোগিতার সময় হঠাৎ করে 10 কিলোমিটার পার হওয়ার বেগে বৃষ্টি শুরু হলো। উদ্দীপক অনুসারে করিমকে বৃষ্টি থেকে রক্ষা পেতে কত কোণে ছাতা ধরতে হবে গাণিতিকভাবে ব্যাখ্যা কর। এখন এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম। এখন এই রকম প্রবলেম দেখলে আপনার মনে হইতে পারে, এমন প্রবলেম দেখলে আপনার মনে হইতে পারে মেবি আমাদের এটাকে এখন আমাদের 3D ভেক্টর ব্যবহার করতে হতে পারে, যেহেতু আমাদের নৌকা নদীর জন্য অলরেডি আমরা দুইটা ভেক্টর ব্যবহার করতেছি, যেটা হচ্ছে ভূমি বরাবর এবং বৃষ্টি পড়তেছে উলম্ব বরাবর, তাহলে আমাদের মনে হয় দুইটা ভেক্টর ইউজ করার এখানে প্রয়োজন থাকতে পারে। বাট না, অন্তত এই প্রবলেমটাতে সেই প্রয়োজন নাই। আর এই প্রবলেমটাতে আমাদের এই অঙ্কটা করার জন্য আমাদের আপেক্ষিক বেগ ব্যাপারটা বুঝতে হবে। তো আমি প্রথমে ধরে নিচ্ছি যে আপনারা আপেক্ষিক বেগ ব্যাপারটা ভালো বোঝেন না, তো সেই জায়গা থেকে আমি আপেক্ষিক বেগের কনসেপ্ট একটু রিভিউ করব অ্যান্ড তারপর আমরা প্রবলেমটা সলভ করবো আর কি। সো আপেক্ষিক বেগের প্রবলেম একটু রিভিউ করি। সো হোয়াট ইজ রিলেটিভ ভেলোসিটি। একটা প্রমাণে যাই, হ্যাঁ একটা প্রমাণে যাই। তোমার এটা আমাদের এটা আমার পছন্দের একটা প্রমাণ, আই গেস আপনারা এনজয় করবেন। আগে হয়তো বা কেউ রিলেটিভ ভেলোসিটিকে এইভাবে দেখেন নাই। খুব সহজ কোনো ব্যাখ্যা দিচ্ছি না, আমি জাস্ট একটা জিওমেট্রিক প্রুফ বা ভেক্টর প্রুফ দেখানোর চেষ্টা করতেছি। Okay, fine. Nice. তো এই একটা বিন্দু, আমরা এখন এই বিন্দুর অবস্থান ভেক্টরটা বের করতে চাই। দেখেন আমরা যেটা করব এটা হচ্ছে আমরা এই বিন্দুর অবস্থান ভেক্টরটা বের করব, রাইট? ওকে, সো ফার সো গুড। আচ্ছা, তো দেখেন এই যে আমরা একটা কার্টেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা ড্র করলাম, দ্বিমাত্রিক কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এটাকে আমরা বলি রেফারেন্স ফ্রেম পি। তো এটা হচ্ছে পি রেফারেন্স ফ্রেম, পি রেফারেন্স ফ্রেম। আর এটাকে আমরা বলতেছি কিউ রেফারেন্স ফ্রেম, কিউ রেফারেন্স ফ্রেম। এখন পি ফ্রেম আর কিউ ফ্রেমের এক্স অক্ষ বরাবর ধনাত্মক দিক এবং ওয়াই অক্ষ বরাবর ধনাত্মক দিক একই। দ্যাট ইজ পি ফ্রেমের জন্য যেটা এক্স অক্ষ বরাবর ধনাত্মক দিক, লেটস সে এটা হচ্ছে আই পি, এন্ড কিউ ফ্রেম বরাবর এক্স অক্ষ বরাবর ধনাত্মক দিক যেটা সেটা হচ্ছে আই কিউ, দে আর সেম। দ্যাট ইজ এটাও সেম। আর আপনি প্রশ্ন করতে পারেন ভাই এমনটা কি হইতে পারে যেখানে এরা সমান না? কারণ আমরা এটা এমনটা সমান ধরে নিয়েই তো এতদিন ধরে পড়াশোনা করে আসছি। হ্যাঁ হতে পারে, হতে পারে। কেউ এরকম দেখবেন? চলেন একটা উদাহরণ দেখি আর কি আমরা। হ্যাঁ, আমরা একটা উদাহরণ দেখি, বিকজ রেফারেন্স ফ্রেমস আর ট্রিকি থিং টু ওয়ার্ক উইথ। বড় করে নিব, সমস্যা নেই। আচ্ছা, ওকে, আরেকটা রেফারেন্স ফ্রেম, ধরেন এটা একটা রেফারেন্স ফ্রেম, এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে ধরেন, এটাকে নাম দিচ্ছি ধরেন আর। এবং আরেকটা রেফারেন্স ফ্রেম হইতে পারে,
আরেকটা রেফারেন্স ফ্রেম এইভাবে ওরিয়েন্টেড হইতে পারে, হ্যাঁ, আরেকটা রেফারেন্স ফ্রেম এইভাবে ওরিয়েন্টেড হইতে পারে, একটা রেফারেন্স ফ্রেম এইভাবে ওরিয়েন্টেড হইতে পারে। তো এখন দেখেন এই দুইটা রেফারেন্স ফ্রেমের মধ্যে ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হচ্ছে একে এদের অবস্থান ভেক্টর মানে এদের মূলবিন্দু আলাদা আলাদা, এবং এই রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে এই রেফারেন্স ফ্রেমটা কিছুটা রোটেট করা। এখন আমার তো এক্স অক্ষ ওয়াই অক্ষ একটু বলে দেওয়া লাগে, তাহলে এটা হচ্ছে আমার ওয়াই, এটা হচ্ছে এক্স, কোন ফ্রেমের সাপেক্ষে? আর ফ্রেমের জন্য। তাহলে এই আরেকটা ফ্রেম যেটাকে আমরা বলি ধরেন যে কি ফ্রেম এস, তাহলে এই এস ফ্রেমের জন্য এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে বুঝতেই পারতেছেন এই যে এস ফ্রেম, এই এস ফ্রেমের জন্য এক্স অক্ষের ধনাত্মক দিক, অর্থাৎ এস ফ্রেমের জন্য এক্স অক্ষ বরাবর ধনাত্মক দিক হচ্ছে এটা, আর এই আর ফ্রেমের জন্য এক্স অক্ষ বরাবর ধনাত্মক দিক হচ্ছে এটা। দ্যাট ইজ আমি যেটা আপনাকে বলতে চাইতেছি সেটা হচ্ছে নট নেসেসারি দুইটা ইনার্শিয়াল ফ্রেমের এক্স অক্ষ বরাবর ধনাত্মক দিক আর ওয়াই অক্ষ বরাবর ধনাত্মক দিক একই একই হইতে হবে, মানে ডিফারেন্ট হইতে পারে, দ্যাট ক্যান বি পসিবল। বাট আমরা যেই প্রবলেমগুলো নিয়ে যখন ডিসকাশন করব তখন আমরা ধরে নিব যে একই, অর্থাৎ এই পি ফ্রেমের এক্স অক্ষ বরাবর ধনাত্মক দিক আর আর ফ্রেমের এক্স অক্ষ বরাবর ধনাত্মক দিক, দুঃখিত, কিউ ফ্রেমের এক্স অক্ষ বরাবর ধনাত্মক দিক সেম, সেম গোস ফর ওয়াই অক্ষ আর কি। আপনারা চাইলে এই ডিসকাশনটা স্কিপ করতে পারেন, এই ডিসকাশনটা এখনই বোঝার খুব একটা দরকার নাই, আমাদের ডিসকাশনের সাথে খুব একটা রিলেভেন্ট না, মনে হইলো একটু ডিসকাস করি তাই করলাম। এখন আবার বলতেছি যদি ডিসকাশনটা কঠিন লাগে তাহলে স্কিপ করবে, সমস্যা নাই, আমাদের এতটা জরুরি কোনো কিছু হয় না। এখন দেখেন এই যে পি ফ্রেমের সাপেক্ষে এই বিন্দুটার, এই যে এই বিন্দুটার একটা নাম দেয়, এই বিন্দুটার নাম হচ্ছে ধরেন এ বিন্দু। তাহলে এ বিন্দুর অবস্থান কার সাপেক্ষে? পি ফ্রেমের সাপেক্ষে। তাহলে এ বিন্দুর অবস্থান পি ফ্রেমের সাপেক্ষে, এটাকে আমরা একটা নোটেশন দিয়ে প্রকাশ করি। এ বিন্দুর অবস্থান পি ফ্রেমের সাপেক্ষে, তাহলে এটাকে এপি ভেক্টর মানে এইভাবে প্রকাশ করলাম, এবং কিউ ফ্রেমের সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টরটা হচ্ছে এইভাবে প্রকাশ করলাম। এখন একটু বোঝার চেষ্টা করুন, আমরা যদি ভেক্টর যোগে ত্রিভুজবিধি অনুসরণ করি তাহলে আমরা এই আলাপটা করতে পারি কিনা যে এই যে এপি ভেক্টর, এই এপি ভেক্টর হইতেছে এই পার্টিকুলার ভেক্টর, এটার একটা নাম দিই, ধরেন যে এটার নাম দিচ্ছি বি ভেক্টর আর কি, এটা হচ্ছে বি ভেক্টর, এই যে নীল লাইনটা এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে বি ভেক্টর প্লাস এ কিউ ভেক্টর সমান সমান হইতেছে এবি ভেক্টর। আমরা কি ভেক্টর যোগে ত্রিভুজবিধি অনুসারে এই আলাপটা করতে পারি কিনা? দ্যাট ইজ এই যে এইটা যদি আমার এবি ভেক্টর হয়, এইটা যদি আমার এ কিউ ভেক্টর হয়, তাহলে এটা তো বি ভেক্টর, তাহলে আমরা লিখতে পারি এ কিউ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সমান হচ্ছে এপি ভেক্টর। এখন এই যে এপি ভেক্টরের আলাপটা করতেছে, এই এপি ভেক্টরটা হচ্ছে আসলে পি ফ্রেমের সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর, পি ফ্রেমের সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে একটু প্রপার নোটেশন যদি আমরা ইউজ করি, আমরা যদি একটু ভালো প্রতীক ব্যবহার করি, চিহ্ন ব্যবহার করি, তাহলে সেগুলো হচ্ছে মানে আমরা এই লাইনটাকে একটু নতুনভাবে লিখবো, সেটা হচ্ছে পজিশন ভেক্টরের জন্য তো আর ব্যবহার করা হয়, এই জন্য আর ব্যবহার করবো আর কি। তাহলে আর with respect to p equal to r with respect to q প্লাস এই বি ভেক্টর। এখন এই বি ভেক্টরটা কি খেয়াল করেন, বি ভেক্টরটা কি? বি ভেক্টরটা হচ্ছে পি ফ্রেমের সাপেক্ষে কিউ ফ্রেমের অবস্থান, মানে পি ফ্রেমের সাপেক্ষে কিউ ফ্রেমের মূলবিন্দুর অবস্থান। দেখেন পি ফ্রেমের সাপেক্ষে কিউ ফ্রেমের মূলবিন্দুর যে অবস্থান ভেক্টর সেটাই হচ্ছে আমার বি ভেক্টর, ঠিক আছে? অর্থাৎ আমি যদি আর পি ভেক্টর জানতে চাই, তাহলে আর পি ভেক্টর হচ্ছে আর কিউ ভেক্টর প্লাস বি ভেক্টর। সিমিলারলি আমি এটা বলতে পারি, মানে এইখান থেকেই আমি লিখতে পারি, জাস্ট লিখতে পারি আর কিউ ভেক্টর, অর্থাৎ কিউ বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে আর পি মাইনাস বি ভেক্টর। তাহলে এই বি ভেক্টরটা আসলে কি নির্দেশ করে? বি ভেক্টরটা আসলে নির্দেশ করে কিউ ফ্রেমের অবস্থান ভেক্টর, তাই না? মানে কিউ ফ্রেমের অবস্থান ভেক্টর কার সাপেক্ষে? পি ফ্রেমের সাপেক্ষে। পি ফ্রেমের সাপেক্ষে কিউ ফ্রেমের অবস্থান ভেক্টর। আবার বলি, পি ফ্রেমের সাপেক্ষে কিউ ফ্রেমের অবস্থান ভেক্টর। আমি জিনিসগুলো লিখবো আবার, তাহলে এখন আমাদের এই নোটেশনটা দরকার, আমাদের আর কিউ আর পি বি এর পরিচিতিগুলো আমার একটু দরকার, কারণ আমরা আপেক্ষিক বেগ ব্যাপারটা বুঝতে চাইতেছি। তাহলে আমরা একটু উপরে যাব, আমি রিলেশনগুলো আবার লিখবো, সমস্যা নাই। তাহলে আমার এখানে আর পি ইজ ইকুয়াল টু
sorry, rp is equal to rq minus b, sorry, plus b, or rq হইতেছে rp minus b ভেক্টর। এখানে rp হচ্ছে a বিন্দুর অবস্থান কার সাপেক্ষে? a বিন্দুর অবস্থান ভেক্টর কার সাপেক্ষে? p ফ্রেমের সাপেক্ষে, আর b ভেক্টরটা কি? এই যে b ভেক্টরটা কি? b ভেক্টরটা হচ্ছে q ফ্রেমের অবস্থান কার সাপেক্ষে? p ফ্রেমের সাপেক্ষে। এখন এই তথ্যটার গুরুত্ব বোঝার চেষ্টা করুন। তথ্যটার গুরুত্ব হচ্ছে এই যে আমি যদি a বিন্দুর অবস্থান ভেক্টর p ফ্রেমের সাপেক্ষে a বিন্দুর অবস্থান ভেক্টর এবং p ফ্রেমের সাপেক্ষে q ফ্রেমের অবস্থান ভেক্টর জানি, তাহলে এই পার্টিকুলার রিলেশন ব্যবহার করে আমি q ফ্রেমের সাপেক্ষে a বিন্দুর অবস্থান ভেক্টরটা বের করতে পারি। তাহলে এটাও কি a বিন্দুর অবস্থান ভেক্টর q ফ্রেমের সাপেক্ষে। এখন কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আমরা যে এই যে q ফ্রেমের অবস্থান ভেক্টর, p ফ্রেমের সাপেক্ষে অবস্থান ভেক্টর, আপেক্ষিক বেগের ডিসকাশন, এটার গুরুত্ব কি আপনারা হয়তোবা জিনিসটা বুঝতেছেন না, আমি একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করি। সেটা হচ্ছে, দেখেন, আমরা যখনই কোনো বস্তুর গতি নিয়ে ডিসকাশন করি, তখন সেই বস্তুর গতি নিয়ে ডিসকাশন করার জন্য আমার ওই বস্তুর অবস্থান জানা লাগে এবং সময়ের সাথে সাথে ওই বস্তুর অবস্থানের পরিবর্তনটা বোঝা লাগে। তাহলেই তো আমি একটা বস্তুর গতি নিয়ে ডিসকাস করতে পারবো, না আলোচনা করতে পারবো, তাই না? তাহলে একটা বস্তুর কোণার গতি নিয়ে যদি আমি আলোচনা করতে চাই, তাহলে কোনো নির্দিষ্ট রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আমার ওই বিন্দুর অবস্থান আমার জানা লাগবে। তাহলেই আমি ওই অবস্থানের পরিবর্তনটা মেজার করতে পারবো। তার মানে আমার একটা প্রসঙ্গ কাঠামো নিয়ে আমার ডিসকাশনটা জরুরি, আলোচনাটা জরুরি। এখন আমি কোন প্রসঙ্গ কাঠামো থেকে পরিমাপটা করতেছি, সেই প্রসঙ্গ কাঠামোটাও জরুরি আলাপ। তার মানে দেখেন, আমি যখন পি ফ্রেমের সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর বের করতেছি, আবার আমি কিউ ফ্রেমের সাপেক্ষেও এ বিন্দুর অবস্থান ভেক্টরটা বোঝার চেষ্টা করতেছি, তার মানে এর মানে হচ্ছে এই যে পি এবং কিউ ধরেন দুইটা আলাদা ব্যক্তি, দুইটা আলাদা অবজারভার, দুইটা আলাদা পর্যবেক্ষক, এবং এই দুজন পর্যবেক্ষক একই বিন্দু এ কে এর অবস্থান ভেক্টর মেজার করতে চায়। দুজন আলাদা আলাদা অবজারভার, পর্যবেক্ষক, এবং এই দুজন পর্যবেক্ষকই নিজের মতো করে এ বিন্দুর অবস্থান বুঝতে চায়, মানে এ বিন্দুর অবস্থান ভেক্টরটা অ্যানালাইসিস করতে চায়। তাহলে আমরা এখন এই যে কাজটা করলাম, সেই কাজটা হচ্ছে, আমি যদি পি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর এবং পি পর্যবেক্ষকের সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর এবং পি পর্যবেক্ষকের সাপেক্ষে আমি কিউ ব্যক্তির অবস্থান ভেক্টর জানি, তাহলে আমি কিউ পর্যবেক্ষকের সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টরটা বের করতে পারি। এই পার্টিকুলার রিলেশনটাই হচ্ছে আমাদের এক রেফারেন্স ফ্রেম থেকে আরেকটা রেফারেন্স ফ্রেমে স্থানান্তরের উপায়। অর্থাৎ আমি যদি একটা রেফারেন্স ফ্রেমে কিছু ইনফরমেশন থাকে, তাহলে আরেকটা রেফারেন্স ফ্রেমে ওই ইনফরমেশনগুলো কেমন হবে সেটা নিয়ে আমরা আসলে ডিসকাশনটা করলাম। এখন এই ডিসকাশন থেকে, এই আলোচনা থেকেই আমরা আসলে পরবর্তীতে আপেক্ষিক বেগের ডিসকাশনটাতে যাব। আমাদের এই রিলেশনটারই এখন জাস্ট কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন আমি এই বি ভেক্টর, এই যে বি ভেক্টর যে সাইনটা ইউজ করছে, আমি বি ভেক্টর এই সাইনটা ইউজ করব না, আমি একটু অন্য নোটেশনে যাব। আমি এই বি ভেক্টরটাকে লিখবো এইভাবে, বি ভেক্টরটাকে লিখবো কিউ পর্যবেক্ষকের অবস্থান কার সাপেক্ষে? পি এর সাপেক্ষে। কিউ পর্যবেক্ষকের অবস্থান কার সাপেক্ষে? পি এর সাপেক্ষে। আমরা এই পার্টিকুলার নোটেশনটা ইউজ করব। এটা কি? কিউ পর্যবেক্ষকের অবস্থান কার সাপেক্ষে? পি এর সাপেক্ষে। আচ্ছা, এটা একটু কনফিউজিং লাগতে পারে কি? আচ্ছা, আমরা একটু নোটেশন ইউজ করি। আমরা জাস্ট
আর লিখি, আর লিখবো, ইয়েস আর লিখি, আর আর রাইট আর। তা আর কি নির্দেশ করে? আর নির্দেশ করে কিউ ফ্রেমের অবস্থান ভেক্টর পি ফ্রেমের সাপেক্ষে। তাহলে আর নির্দেশ করে কিউ ফ্রেমের অবস্থান ভেক্টর পি ফ্রেমের সাপেক্ষে। আপনি যদি এতটুকু তথ্য নোট ডাউন করে থাকেন তাহলে আমরা পরবর্তী জায়গায় যাইতে পারি, পরবর্তী আলাপে যাইতে পারি। সেই পরবর্তী আলাপটা হইতেছে, দেখেন আমার ইকুয়েশনটা খেয়াল করেন। ইকুয়েশনটা হচ্ছে আর কিউ ইজ ইকুয়াল টু আর পি মাইনাস আর। দেন আমি যদি উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করি উইথ রেসপেক্ট টু টাইম, তার মানে কি আমি এই যে উইথ রেসপেক্ট টু টাইম যে ডিফারেন্সিয়েশনটা করতেছি, এই ডিফারেন্সিয়েশনটার মানে হচ্ছে এই, আমি আমি এই দেখেন এই ডিফারেন্সিয়েশন একটু মানে বোঝানোর চেষ্টা করি। এই যে টাইম টি, এই টাইম টি পি ফ্রেম আর কিউ ফ্রেমে একই, অন্তত এটাই হচ্ছে আমাদের গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের প্রতিপাদ্য। সেটা হচ্ছে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন অনুসারে দুই ফ্রেমেই একইভাবে টাইমের ফ্লো হচ্ছে, মানে দুই ফ্রেম একই রকম সময় মেজার করতেছে, দুই ফ্রেমের সময় মেজার করার পদ্ধতির মধ্যে কোনো ঝামেলা নাই, সো লং এজ তারা অ্যাকুরেট যন্ত্র দিয়ে টাইম মেজার করতেছে, ততক্ষণ পর্যন্ত আমাদের দুইজনের টি সেম। এই সেম কথাটাই আবার দেখেন আধুনিক পদার্থবিজ্ঞানী গিয়ে কাজে আসে না। এই একই কথা আধুনিক পদার্থবিজ্ঞানী গিয়ে কাজে আসে না, কারণ দুইজনের দুইটা ফ্রেমের মেজার করার টাইম আলাদা, দুইটা ফ্রেমের মেজার করার টাইম আলাদা হয়, তাই কিনা? এই কারণে আমি এইখানে যখন টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন দিলাম, তখন এই টাইম টি আর পি ফ্রেমের মেজার করার টাইম টিপি, ধরেন টি ফ্রেমে মেজার করার টাইমকে আমি যদি বলি টিপি, আর কিউ ফ্রেমে মেজার করার টাইমকে আমরা যদি টি কিউ, তাহলে টিপি আর টি কিউ সমান উইথ ইন গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনে বা গ্যালিলিয়ান রূপান্তরে এই আলাপটা খাটে। কিন্তু কিন্তু আপনারা জানেন যে আমরা যখন লরেন্টজ ট্রান্সফরমেশনে যাই এই আলাপটা আর খাটে না, এটা ক্যান্সেল হয়ে যায়, ইটস রং। যাই হোক, এটা একটু অতিরিক্ত আলাপ। অ্যান্ড অ্যাগেইন এটা এই ক্লাসটা কিন্তু ডেডিকেটেড ফর এন্ড গেম কোর্স। এখন এন্ড গেম কোর্সের জন্য ডেডিকেটেড হওয়ার কারণেই আমি আগের টপিকগুলো একটু তুলে আনতেছি, একটু ডিসকাস করতেছি, দ্যাটস দ্য রিজন আর কি। খুব সহজ একটা প্রবলেম, কিন্তু অনেক কিছু ডিসকাস করতেছি। অ্যাগেইন এই ক্লাসটা সোললি আপনার সাথে আমার ইন্টারাকশনের জন্য, অর্থাৎ আমি কিভাবে ক্লাস নেই সেই ব্যাপারটা বোঝার জন্য। অবশ্যই এন্ড গেমে এত ডিটেলস আমি ক্লাস করাবো না, ডিটেলসে করাবো না ইন দিস সেন্স, এই কারণে যে আমাদের এন্ড গেম কোর্সে আমরা চেষ্টা করব আপনাদের কিছু প্রিরিকুইসাইট সেট করে দেওয়া। প্রিরিকুইসাইট বলতে অর্থাৎ আপনারা এই 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 জিনিসগুলো আপনারা জানেন, এটা ধরে নিয়েই আমরা কিছু সমস্যার সমাধান করব। আমরা কিছু থিওরিও ডিসকাস করব, অবশ্যই আমরা থিওরি আলোচনা করব, কিন্তু তার আগে আমি ধরে নিব যে এই জিনিসগুলো আপনি ভালো মতো জানেন, এই জিনিসগুলো নিয়ে আপনার ভালো একটা পড়াশোনা আছে। তার উপর ভিত্তি করে আমরা আসলে বিভিন্ন রকম প্রবলেম সলভ করবো, এবং প্রবলেম সলভ করার সময় আসলে কিছু জিনিস আপনাদের ক্ল্যারিফাই হবে, স্পষ্ট হবে, যে এই জিনিসগুলো হয়তো আপনাদের আগে স্পষ্ট ছিল না। আলোচনায় ফেরত আসি। এই যে লাইনটা লিখলাম, এই লাইনটাই হইতেছে আমার আপেক্ষিক বেগের জন্য গুরুত্বপূর্ণ যে আন্ডারস্ট্যান্ডিং সেটা। তাহলে আপেক্ষিক বেগের জন্য আমার এই আন্ডারস্ট্যান্ডিংটা জরুরি। সেটা হচ্ছে যে কোনো কোনো বস্তু কোণার, তাহলে আমরা একটা লাইনটা লিখি যে এ বিন্দুর বেগ কিউ ফ্রেম অনুসারে সমান সমান হইতেছে এ বিন্দুর বেগ পি ফ্রেম অনুসারে মাইনাস কিউ পর্যবেক্ষকের বেগ
পি ফ্রেম অনুসারে, রাইট? পি ফ্রেম অনুসারে। এখন এই পার্টিকুলার আলাপটা যদি আপনি বোঝেন, তার মানে আপনি আপেক্ষিক বেগের অঙ্ক করতে প্রস্তুত, অর্থাৎ আপেক্ষিক বেগের বেসিক আইডিয়াটা আপনার কাছে এখন ক্লিয়ার। আমরা এখন অঙ্কগুলো করতে প্রস্তুত। সো লং। আমরা এখন পরের পৃষ্ঠাতে যাই, অর্থাৎ আগের পৃষ্ঠায় আগে এই অঙ্কটা নিয়ে আমরা এখন আলাপ করব। দেখেন, আমার করিমের ওয়ে বরাবর বি বিন্দুতে, মানে সে ওয়ে বরাবর রওনা দিচ্ছে কিন্তু সে বি বিন্দুতে পৌঁছাইছে। এখন দেখেন এই ব্যাপারটা তো আপনি আসলে বোঝেন আর কি, যে তো ধরেন যে এই হচ্ছে আমার ও বিন্দু, এই হচ্ছে আমার বি বিন্দু, এই হচ্ছে আমার এ বিন্দু। এখন নৌকা চালাইছে, নৌকা মাঝি চালাইছে ওয়ে বরাবর, কিন্তু সে পৌঁছাইছে ওবি বরাবর। স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার/আওয়ার ছিল এই প্রবলেমটাতে আর কি। অ্যান্ড ইন রেজাল্ট, এর ফলশ্রুতিতে করিম ও এ বরাবর রওনা দিয়ে ওবি বরাবর 5.3 কিলোমিটার/আওয়ার বেগে পৌঁছাইছে। কারণ এতটুকু তথ্যই আমার জন্য গুরুত্বপূর্ণ, সে ওবি বরাবর 5.3 কিলোমিটার/আওয়ার ভেলোসিটিতে পৌঁছাইছে। এখন আপনার অবভিয়াস কোয়েশ্চেন, ভাই আপনি তো পি ফ্রেম কিউ ফ্রেম এসবের আলাপটা করছেন, তার মানে এখন বেগ যদি বুঝতে হয় তাহলে তো আমার কোন ফ্রেমের সাপেক্ষে বেগ সেটাও আমাকে বুঝতে হবে। তাহলে এই প্রশ্ন পড়ে সেটা বোঝার উপায় আছে কিনা? আছে। দেখেন, আমাদের এই যে কথাটা খেয়াল করবেন যে বি বিন্দুতে 5.3 কিলোমিটার/আওয়ার বেগে পৌঁছাইছে, এই ইনফরমেশনটা হচ্ছে ভূমির সাপেক্ষে করিম, ভূমি বলতে এই যে নদীর পাড়ে যদি কোনো মানুষ দাঁড়ায় থাকে, তাহলে সেই মানুষটা দেখতেছে যে করিম 5.3 কিলোমিটার/আওয়ার বেগে ওবি বরাবর রওনা দিছে এবং বি বিন্দুতে গিয়ে পৌঁছাইছে, এবং তার বেগ হচ্ছে 5.3 কিলোমিটার/আওয়ার। তাহলে ভূমির সাপেক্ষে করিমের যে বেগ সেই বেগ হচ্ছে, বা সেই বেগের মান হইতেছে, তাহলে আমরা লিখি ভি অফ করিম উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। হ্যাঁ, ভূমির সাপেক্ষে আমরা এই জন্য গ্রাউন্ড এই জি ইউজ করি, আমরা একটা নোটেশন ইউজ করলাম আর বোঝার সুবিধার জন্য আমি বললাম করিমের বেগ ভূমির সাপেক্ষে এটার যে মান, সেই মান হইতেছে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন 5.3 কিলোমিটার/আওয়ার। এবং বৃষ্টির বেগ হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার। বৃষ্টির বেগ কার সাপেক্ষে? ভূমির সাপেক্ষে। অ্যাগেইন ভূমির সাপেক্ষে বৃষ্টির বেগ হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার। সো আমরা লিখব ভি রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড হইতেছে 10 কিলোমিটার/আওয়ার। তাহলে দেখেন, আমার ভূমির সাপেক্ষে করিমের বেগ দেওয়া আছে, ভূমির সাপেক্ষে বৃষ্টির বেগ দেওয়া আছে, আর বলতে এখানে রেইন বুঝাইতেছে। এখন আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে করিমকে বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে কত কোণে ছাতা ধরতে হবে। এবং এখন এই যে করিম যে ছাতাটা ধরবে সেটা এমনভাবেই ধরতে হবে যেন করিম যেদিক বরাবর বৃষ্টি আসতে দেখতেছে, মানে করিম যেদিক বরাবর বৃষ্টিটাকে আসতে দেখতেছে সেদিক বরাবর সে ছাতাটাকে ধরবে। ধরেন আমি গতিশীল বস্তু এবং আমি দেখতেছি বৃষ্টি পড়তেছে এদিক বরাবর, তাহলে আমি ছাতাটা এই বরাবর ধরবো, মানে এই বরাবর না ধরে আমি হয়তো বা ছাতাটাকে এই বরাবর একটু কাত করে ধরবো, তাহলে আমার বৃষ্টিটা আমার মাথায় পড়বে না, তাই কি না? ঠিক আছে, তাহলে এই সিনারিওটা একটু বুঝবার চেষ্টা করি। আমাদের এই তথ্যগুলো একটু জরুরি, আমরা এই তথ্যগুলো আবার নিয়ে আসবো। দ্যাট ইজ বরাবর এই ইনফরমেশনগুলো জরুরি ছিল। এখন আমরা প্রসিড করব। দেখেন, যদি এই হয় আমার যদি করিম, তাহলে করিম একটা রেফারেন্স ফ্রেম, করিম নিজে একটা রেফারেন্স ফ্রেম, করিমের কোনো ত্বরণ নাই সোফার। এই প্রবলেমটা থেকে আমরা যা বুঝতেছি করিম সমবেগে গতিশীল, তাহলে করিমের কোনো ত্বরণ নাই। যদি করিমের কোনো ত্বরণ নাই তাহলে করিম হচ্ছে একটা জড় প্রসঙ্গ কাঠামো।
করিম কি জড় প্রসঙ্গ কাঠামো। তাহলে এই যে করিমকে তাহলে আমরা যদি একটা জড় প্রসঙ্গ কাঠামো হিসেবে ট্রিট করি, এবং ভূমিতে যে মানুষটা দাঁড়ায় আছে সেও তো একজন অবজারভার, তাই না? আমি যখন বলতেছি ভূমির সাপেক্ষে বেগ, তাহলে ভূমিতে নিশ্চয়ই একজন মানুষ দাঁড়ায় আছে, সেই মানুষটা অবজার্ভ করতেছে। তাহলে ভূমির সাপেক্ষে যে বেগ, সেই বেগগুলো হচ্ছে এরকম। তাহলে করিমের বেগ ভূমির সাপেক্ষে, বৃষ্টির বেগ ভূমির সাপেক্ষে। এখন আমরা করিমের সাপেক্ষে বৃষ্টির বেগটা বের করতে চাই, করিমের সাপেক্ষে বৃষ্টির বেগটা বের করতে চাই। করিমের রেফারেন্স ফ্রেমে, করিমের প্রসঙ্গ কাঠামোতে ভূমির সাপেক্ষে, দুঃখিত, করিমের প্রসঙ্গ কাঠামোতে বৃষ্টির বেগটা আমরা বের করতে চাই। করিমের প্রসঙ্গ কাঠামোতে আমি যদি বৃষ্টির বেগটা বের করতে চাই, তাহলে আমাদের ওই আপেক্ষিক বেগের আইডিয়াটা কাজে লাগাইতে হবে। তাহলে দেখেন আমরা এই আলাপটা লিখতে পারি কিনা, যে করিমের সাপেক্ষে বৃষ্টির বেগ, তাহলে করিমের সাপেক্ষে বৃষ্টির বেগ সেটা হইতেছে প্রথমত ভূমির সাপেক্ষে বৃষ্টির বেগ মাইনাস ভূমির সাপেক্ষে করিমের বেগ। তাহলে আমার এই বিয়োগটা যদি আমি করতে পারি, তাহলে ভূমির সাপেক্ষে আমি বৃষ্টির বেগটা পেয়ে যাব, দুঃখিত, করিমের সাপেক্ষে বৃষ্টির বেগটা আমরা পেয়ে যাব, তাই কি না? এখন আমরা এটা এই ব্যাপারটা ভিজুয়ালাইজ করার জন্য একটু চিত্র আগে আমরা এটা একটু সরাই নিই, এই ইনফরমেশনটা আমাদের দরকার পড়বে, সরাই নিই। তো প্রথমত একটু ছোট করি, অ্যান্ড এই ইনফরমেশনটা আমরা একটু সাইডে রাখি। ওকে ফাইন, এই ইনফরমেশন আমাদের কাজে আসবে, তাই না? ওকে, এখন করিমের রেফারেন্স ফ্রেমটা বোঝার চেষ্টা করি। করিম তো নদী বরাবর যাইতেছে, তো করিম যখন নদী বরাবর যাচ্ছে, মানে করিম যেই পথ বরাবর যাচ্ছে, বা করিম নিজে যেটা মনে করতেছে যে এই পথ বরাবর সে যাচ্ছে, তাহলে ওই করিমের ওই পথ বরাবর আমি ধরে নিচ্ছি এক্স অক্ষ, এবং উলম্ব বরাবর যে বৃষ্টি পড়তেছে সেই দিক থেকে আমি ধরে নিচ্ছি ওয়াই অক্ষ, এবং এই দুইটা দিক একে অপরের সাথে 90 ডিগ্রি কোণে আছে। তাহলে এদেরকে কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষ ওয়াই অক্ষ হিসেবে বিবেচনা করা যেতে পারে। অর্থাৎ করিমের গতিপথ বরাবর, ভূমির সাপেক্ষে করিমের গতিপথ বরাবর আমরা এক্স অক্ষ বিবেচনা করতেছি, এবং ভূমির সাপেক্ষে বৃষ্টির পতনের দিক বরাবর আমরা ওয়াই অক্ষ বিবেচনা করতেছি। তাহলে দেখেন এই হইতেছে করিমের দিক, দুঃখিত, এই হইতেছে করিমের গতি, এবং এই হইতেছে বৃষ্টির উলম্ব পথ যেটা। দেখেন বৃষ্টি তো উপর থেকে নিচের দিকে পড়তেছে, তাই না? তাহলে আমার বৃষ্টির বেগটাকে সেক্ষেত্রে আমরা নিচের দিক বরাবর দিব, বৃষ্টির বেগটাকে তাহলে আমরা নিচের দিক বরাবর ধরবো। তাহলে এই নোটেশনে বা এইভাবে আমি যদি লিখি, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে বৃষ্টি পড়তেছে নিচের দিক বরাবর, বৃষ্টি পড়তেছে নিচের দিক বরাবর। তাহলে বৃষ্টির বেগের জন্য আমরা নিচের দিক বরাবর একটা সাইন ইউজ করব, এই যে ভেক্টর একটা, এই ভেক্টরটা হচ্ছে, এই ভেক্টরটাকে তাহলে আমরা প্রকাশ করতে হচ্ছে উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, রাইট? তাহলে ভি আর কমা গ্রাউন্ড কি আমরা দেখতে পারি, এই যে মান কত, মান হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা এইভাবে না লিখি, ওকে নিচে লিখি, নিচে লিখি 10 কিলোমিটার পার আওয়ার, কোন অক্ষ বরাবর? মাইনাস ওয়াই অক্ষ বরাবর। তার মানে হচ্ছে মাইনাস জে ক্যাপ কিলোমিটার পার আওয়ার, দ্যাট ইজ মাইনাস 10 জে ক্যাপ কিলোমিটার পার আওয়ার। এটা হইতেছে বৃষ্টির বেগ কার সাপেক্ষে? ভূমির সাপেক্ষে। করিম, এই করিম কোন দিকে যাচ্ছে? করিম তো এক্স অক্ষ বরাবর সামনের দিকে আগায় যাইতেছে, তাই না? তাহলে করিমের বেগ হচ্ছে এক্স অক্ষ বরাবর সামনের দিক বরাবর যদি আমি বিবেচনা করি, তাহলে করিমের বেগটাকে আমরা এই নোটেশন লিখতে পারি, ভি কে গ্রাউন্ডকে লিখতে পারি 5.3 আই ক্যাপ কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদের এই নোটেশনগুলো, ভেক্টর নোটেশনগুলো চলে আসছে কিন্তু, তাই না? ভেক্টর নোটেশনগুলো চলে আসছে। আচ্ছা, এখন আমরা তাহলে করিমের সাপেক্ষে বেগটা বের করতে চাই, করিমের সাপেক্ষে বেগটা বের করতে চাই। করিমের সাপেক্ষে বেগটা হইতেছে with respect to ground, that is minus 10j minus 5.3 i, মাইনাস 10j মাইনাস 5.3 i, অর্থাৎ করিমের সাপেক্ষে
বৃষ্টির বেগ, এটা হচ্ছে করিমের সাপেক্ষে বৃষ্টির বেগ। আর এ সোফার বুঝতে পারছেন কিনা? তাহলে করিমের সাপেক্ষে বৃষ্টির বেগ এরকম। তাহলে এই ভেক্টরটাকে আমরা এখন ড্র করতে পারি, করিমের সাপেক্ষে এই ভেক্টরটাকে আমরা এখন ড্র করি, রাইট? তো করিমের রেফারেন্স ফ্রেমে এই ভেক্টরটাকে আমরা এখন একটু ড্র করব। আমরা আশা করি স্টিল এই ভেক্টরটাকে দেখতে পাইতেছি। করিমের সাপেক্ষে এই ভেক্টরটাকে আমরা ড্র করবো। তাহলে এইখানে আমরা নিয়ে আসি, করিমকে এখানে নিয়ে আসি। তাহলে এই হইতেছে আমার করিম, আর এটা হচ্ছে করিমের সাপেক্ষে রেফারেন্স ফ্রেম। এই এক্স অক্ষ, এই হইতেছে ওয়াই অক্ষ। নাইস, সো ফার গুড। আচ্ছা, তাহলে করিমের রেফারেন্স ফ্রেমে বৃষ্টি পড়তেছে এই দিক বরাবর, হ্যাঁ। তো করিমের রেফারেন্স ফ্রেমে বৃষ্টির বেগ কিন্তু এদিক বরাবর। কিভাবে বুঝলাম এদিক বরাবর? দেখেন ভেক্টরটাকে খেয়াল করেন, ভেক্টরটা খেয়াল করেন। ভেক্টরটার যে এক্স অক্ষ বরাবর যে কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টটা হচ্ছে -5.3। তাহলে এই যে ভ্যালোসিটি উইথ রেসপেক্ট টু করিম, তাহলে করিমের সাপেক্ষে বৃষ্টির যে বেগ করিমের সাপেক্ষে সেটা হইতেছে -5.3 I -10 j ক্যাপ, -5.3 I ক্যাপ j ক্যাপ। তার মানে বৃষ্টি পড়তেছে এদিক বরাবর, তাহলে করিম ছাতাটাকে কোন দিক বরাবর ধরবে? ছাতাটাকে এই দিক বরাবর ধরবে। দেখেন, তাহলে করিম তার হাতে ছাতাটা ধরবে এই দিক বরাবর। তাহলে করিম যদি এদিক বরাবর ছাতা ধরে, দেখেন তাহলে কিন্তু সে বৃষ্টি থেকে রেহাই পেতেছে, কারণ বৃষ্টি পড়তেছে এদিক বরাবর, রাইট? করিমের সাপেক্ষে, আবার বোঝার চেষ্টা করেন, করিমের সাপেক্ষে বৃষ্টি কিন্তু এদিক বরাবর পড়তেছে। আর যদি করিম ঠিক এই দিক বরাবরই, এই যে দেখেন করিম যদি এদিক বরাবরই ছাতাটা ধরে, তাহলে করিম কিন্তু বৃষ্টিতে ভিজতেছে না। এখন আমরা আমাদের প্রশ্নে ফেরত আসি। আমরা তো এই অ্যাঙ্গেলটা বুঝলাম, আমরা এই ইনফরমেশনটা বের করলাম। এখন এই ইনফরমেশন থেকে প্রশ্নের উত্তরটা কিভাবে দেওয়া যায় সেটা একটু আলাপ করি। প্রশ্নটা বলতেছে উদ্দীপক অনুসারে করিমকে বৃষ্টি থেকে রক্ষা পেতে হলে কত কোণে ছাতা ধরতে হবে। তাহলে আমার ওই কোণটা বের করতে পারা জরুরি, তাই কি না? আমার এই ইনফরমেশনটা বের করতে হবে। এখন কত কোণে ছাতা ধরতে হবে, এই কোণ বের করার জন্য কার সাথে কোণ সেটাও জানা জরুরি। ইন জেনারেল আমরা যখন এই বৃষ্টি ছাতার অঙ্কগুলো করি, আর আমরা যখন বৃষ্টির আপেক্ষিক বেগ বের করতে চাই পর্যবেক্ষকের সাপেক্ষে, তখন ওই আপেক্ষিক বেগের কত কোণে ছাতা ধরতে হবে এই ইনফরমেশনটা আমরা নিব উলম্বের সাথে কোণ। বাই ডিফল্ট উলম্বের অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে সেটা আমরা নির্ণয় করব। উলম্ব অক্ষের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে সেটাই আমরা নির্ণয় করব। তাহলে উলম্ব অক্ষের সাথে সেটা কত ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে আমাদের এই ভেক্টরটাকে প্রপারলি একটু ড্র করতে হবে, রাইট? তাহলে ভেক্টরটাকে একটু প্রপারলি ড্র করি। এই যে এটা হচ্ছে এক্স অক্ষ, এইটা হচ্ছে ওয়াই অক্ষ, রাইট? তাহলে এই ক্ষেত্রে আমাদের যে আলোচিত ভেক্টর, এই আলোচিত ভেক্টরটা কাজ করতেছে কোন দিক বরাবর? এদিক বরাবর। তাহলে এদিক বরাবর আলোচিত ভেক্টরটা কাজ করতেছে। তাহলে এই যে আলোচিত ভেক্টরটা নিয়ে আমরা কথা বলতেছি, তাহলে এই ভেক্টরের এতটুকু পর্যন্ত যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা হচ্ছে আমরা লিখতে পারি এক্স অক্ষ বরাবর উপাংশ যেটা সেটা, তাহলে এটা হচ্ছে 5.3। আর এই যে ওয়াই অক্ষ বরাবর যে তার দৈর্ঘ্য ভেক্টরের, সেটা উপাংশ আমরা যদি বলি, বা উপাংশের দৈর্ঘ্য, সেটা হচ্ছে 10। এখন আমরা ওয়াই অক্ষের সাথে কোনটা বের করতে চাই, তাই না? ওয়াই অক্ষের সাথে কোণ থিটা বের করতে চাই। থিটা কিভাবে বের করতে পারি? থিটা কোণ কিভাবে বের করতে পারি? থিটা কোণ বের করার জন্য আমরা এখন সিম্পল ট্রিগোনোমেট্রির সহায়তা নিব। দ্যাট ইজ 5.3 ডিভাইডেড বাই 10 হচ্ছে 5.3 ডিভাইডেড বাই 10 হচ্ছে আমার এই ক্ষেত্রে 10 থিটা। তাহলে 5.3
ডিভাইডেড বাই 10। তাহলে দেখেন এই 5.3 আমাদের যদি একটা ত্রিভুজ চিন্তা করি, আমরা ত্রিভুজের জন্য তিনটা বিন্দু নিই, ধরো হচ্ছে ও বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে এ বি বিন্দু। তাহলে এই যে ও এ বি ত্রিভুজে আমার যে এই থিটা কোণ বা এই থিটা কোণ সমান সমান এই থিটা কোণ, তাহলে এই থিটা কোণের বিপরীত বাহু ও এ ডিভাইডেড বাই এ বি, তাহলে ও এ ডিভাইডেড বাই এ বি হইতেছে 5.3 ডিভাইডেড বাই 10। তাহলে এই হচ্ছে থিটা, আমার প্রশ্নের উত্তর, দ্যাট ইজ tan ইনভার্স 5.3 ডিভাইডেড বাই 10। tan ইনভার্স 5.3 ডিভাইডেড বাই 10, এই হচ্ছে আমার উলম্ব অক্ষের সাথে কোণ, এই হচ্ছে উলম্ব অক্ষের সাথে কোণ। ওকে ফাইন, আমরা একটা প্রশ্নের উত্তর করতে পারলাম। আপেক্ষিক বেগের কনসেপ্ট যেহেতু এখন জানি, তাহলে আমরা এখন এই অঙ্কটা আরো দ্রুত সমাধান করতে পারবো, দ্রো প্রবলেমটা জটিল লাগতে পারে, কারণ ইনক্লাইন্ড প্লেনের প্রবলেম, তো আমাদের চিত্র এঁকে নিয়ে কাজ করাটা ভালো আর কি। আমরা প্রবলেমটা একটু পড়ি। প্রবলেমটা হচ্ছে 30 ডিগ্রি কোণে আনত একটি পাহাড়ের ঢাল বেয়ে 72 কিলোমিটার পার আওয়ার সমবেগে একটি বাস উপরে উঠছে, এমন সময় হঠাৎ বৃষ্টি 6 মিটার পার সেকেন্ড বেগে খাড়া নিচেতে পড়তে শুরু করলো। বৃষ্টি যখন প্রায় শেষ, তখন অনুভূমিকভাবে বায়ু প্রবাহ শুরু হলো। শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে থাকবে? অ্যাগেইন আ সিম্পল প্রবলেম, বাস কত কোণে বৃষ্টি পড়তে থাকবে। তাহলে আমার প্রথমে রেফারেন্স ফ্রেমটা ঠিক করে নিতে হবে। আমাদের প্রবলেমটা রেফারেন্স ফ্রেমটা ঠিক করে নিতে হবে, তাইলে এই প্রবলেমটা জটিল মনে হবে না। তাহলে আমরা প্রথমে এই ইনফরমেশনগুলো একটু খেয়াল করি। 30 ডিগ্রি কোণ 72 কিলোমিটার পার আওয়ার বেগে উপরে উঠছে, 6 মিটার পার সেকেন্ড বেগে সমবেগে নিচের দিকে পড়তেছে। আচ্ছা, ইনফরমেশনগুলো আমাদের মাথায় রাখলাম। ওকে ফাইন, তো প্রথমে আমাদের তো একটা ঢাল আঁকা দরকার, তাই না? পাহাড়ের ঢাল একটু সবুজ আঁকি। ওকে ফাইন, ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে গাড়িটাকে উপরের দিকে পাঠাবো। আমার এটাকে ঠিক এইভাবে দেখতে ইচ্ছা করতেছে না, আমি একটু অন্যভাবে আঁকবো জিনিসটাকে। দেখি এটাকে এইভাবে আঁকা যায় কিনা। না, এভাবে আঁকা যায় না, এভাবেই আঁকতে হয়। ও আচ্ছা, আঁকা গেছে, এটাই চাইতেছিলাম আমি, এটাই চাচ্ছিলাম। তো কি বললো? প্রশ্ন বলছিল 30 ডিগ্রি কোণে আনত, তাহলে 30 ডিগ্রি কোণে আনত, এটা মোটামুটি 30 ডিগ্রি কোণে আনত মনে হচ্ছে, আমাদের কাজ চলে যাবে। 30 ডিগ্রি কোণে আনত, প্রবলেমটা একটু আরেকবার রিড করি। বলছে 30 ডিগ্রি কোণে আনত একটি পাহাড়ে সমবেগে একটা গাড়ি উঠতেছে। তো গাড়ির জন্য আমরা একটা ব্লক ব্যবহার করি, চিত্র আঁকতে সুবিধা, সেটা হচ্ছে একটা ব্লক। ওকে, তো এই হচ্ছে আমার গাড়ি। ওকে, গাড়ি উপরের দিকে উঠতেছে, কত কিলোমিটার পার আওয়ার বেগে? 72 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে 72 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি উপরের দিকে উঠছে। এই হচ্ছে তথ্য। বৃষ্টি উলম্ব বরাবর নিচের দিকে নামতেছে 6 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে বৃষ্টি উপর থেকে নিচের দিকে নামতেছে 6 মিটার পার সেকেন্ড বেগে। এখন আমরা দুইজন অবজারভার আছে এখানে, দুইজন অবজারভার। কিভাবে? একজন অবজারভার হচ্ছে ভূমিতে, তো ভূমিতে অবজারভার আছে, এই হচ্ছে ভূমির অবজারভার। হ্যাঁ, একজন অবজারভার ভূমিতে, এবং আরেকজন অবজারভার এই বাসে বসে আছে, এবং দুইজন অবজারভারের জন্যই আমরা এক্স অক্ষ বিবেচনা করব এদিক বরাবর। দেখেন, এক্স অক্ষ বিবেচনা করব, এইটাকে আমরা বিবেচনা করব এই ডিরেকশন বরাবর, এই দিকটাকে আমরা বিবেচনা করব এক্স অক্ষ, এই দিকটাকে আমরা বিবেচনা করব ওয়াই অক্ষ। ঠিক আছে, দুইজন অবজারভারের সাপেক্ষে, ভূমিতে থাকা অবজারভারের সাপেক্ষেও, মানে ভূমিতে থাকা পর্যবেক্ষকের সাপেক্ষেও এটা এক্স অক্ষ, বাসে থাকা পর্যবেক্ষকের সাপেক্ষেও এটা এক্স অক্ষ। কথাটা ক্লিয়ার কিনা? হ্যাঁ, বাসে থাকা পর্যবেক্ষকের সাপেক্ষেও এটা এক্স অক্ষ, ভূমিতে থাকা পর্যবেক্ষকের সাপেক্ষেও এটা এক্স অক্ষ। সিমিলারলি বাসে থাকা পর্যবেক্ষকের সাপেক্ষেও এটা ওয়াই অক্ষ, ভূমিতে থাকা পর্যবেক্ষকের সাপেক্ষেও এটা ওয়াই অক্ষ। তাহলে তাদের ডিরেকশন সেম। এমন অবস্থায় তাহলে এই যে বাসের যে বেগ, ভূমির সাপেক্ষে বাসের যে বেগ, এই বেগের আমার বেগ ভেক্টরটাকে আমার উপাংশ আকারে আমরা প্রকাশ করি।
ঠিক আছে, তাহলে উপাংশ আকারে যদি প্রকাশ করি তাহলে স্পষ্টতই বুঝতে পারতেছি এই বরাবর আমার কত ডিগ্রি অ্যাঙ্গেল, 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। ভ্যালু হইতেছে 72 কিলোমিটার পার আওয়ার। 72 কিলোমিটার পার আওয়ার ভ্যালোসিটি বেগ। তাহলে আমরা লিখতে পারি যে এই ভি অফ বাস উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, গ্রাউন্ড যখন আমরা লিখবো তাহলে গ্রাউন্ড কথাটা স্কিপ করে যাবো আর কি। এটাই জেনারেল কনভেনশন, যখন আমরা ভূমির সাপেক্ষে নিব বেগ নিব তখন আমরা ভূমি কথাটা স্কিপ করে যেতে পারি। তাহলে ভি ভেলোসিটি অফ বাস উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ক্যান বি রিটেন অ্যাজ 72 cos 30 ডিগ্রি আই ক্যাপ প্লাস 72 sin 30 ডিগ্রি জে ক্যাপ। তাহলে 72 cos 30 ডিগ্রি আই ক্যাপ প্লাস 72 sin 30 ডিগ্রি জে ক্যাপ, এটা হচ্ছে ভেলোসিটি অফ বাস। ভেলোসিটি অফ বাস, তাহলে আমরা একটু লিখি 72 cos 30 ডিগ্রি সমান সমান লেখা যাইতে পারে যে 36√3 আই ক্যাপ প্লাস 36 জে ক্যাপ। কোন ইউনিটে? কিলোমিটার পার আওয়ার ইউনিটে, কিন্তু কিলোমিটার পার আওয়ার ইউনিটে। আর এটা তো কিলোমিটার পার আওয়ার ইউনিটে, আমাদের বৃষ্টির বেগ কিন্তু আবার ছিল মিটার পার সেকেন্ড ইউনিটে। তাহলে আমাদের ইউনিট কনভার্সন করতে হবে। কিলোমিটার পার আওয়ার মানে 1 কিলোমিটার পার আওয়ার সমান সমান কত, এই ইনফরমেশন আমাদের লাগবে তাহলে, তাই না? তাহলে 1 কিলোমিটার পার আওয়ার সমান সমান ছিল 1 কিলোমিটার পার আওয়ার সমান সমান ছিল 1000 মিটার ডিভাইডেড বাই 3600 সেকেন্ড অর 10/36 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা এই ইনফরমেশনটা এখানের মধ্যে লিখে দিতে পারি, দ্যাট ইজ তাহলে লেখা যায় 10√3 আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ মিটার পার সেকেন্ড। ওকে ওকে, নাইস নাইস, ওকে গ্রেট। আচ্ছা, সো এটা হচ্ছে ভেলোসিটি অফ বাস উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড অ্যান্ড ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে কত, এই ইনফরমেশনটা আমার দরকার। তাহলে ভেলোসিটি অফ বাস উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড আমরা বের করলাম, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড আমরা বের করবো। তাহলে ভেলোসিটি অফ উইথ রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড হচ্ছে উপর থেকে নিচের দিকে, দ্যাট ইজ -6 জে ক্যাপ মিটার per second, -6 j cap meter per second. তাহলে velocity of bus and velocity of rain, velocity of bus and velocity of rain, আমরা এই দুইটা তথ্য নিলাম আমাদের। এখন এই দুটো তথ্য আমাদের নেয়ার পরে আমরা আবার একটু প্রশ্নে ফেরত যাব। প্রশ্ন বলছে শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে। তাহলে বাস চালকের সাপেক্ষে বৃষ্টির বেগটা আমার বের করা দরকার, বাস চালকের সাপেক্ষে বৃষ্টির বেগটা বের করা দরকার। তাহলে এই ইনফরমেশন দুইটা আমাদের এখন কাজে লাগাইতে হবে। তাহলে বাস চালকের সাপেক্ষে বৃষ্টির বেগ হইতেছে ভেলোসিটি অফ রেইন velocity of rain with respect to bus is velocity of rain minus velocity of bus, right? আমরা তাহলে এই ইনফরমেশন দুইটা এখন কাজে লাগাবো। তাহলে কাজে যদি লাগাই, দেখেন velocity of rain is -6 j cap and velocity of bus is সেকেন্ড। দেন আমরা লিখতে পারি -16 j cap -10√3 I cap
মাইনাস 10√3 আই ক্যাপ মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু বাস, বৃষ্টির বেগ বাসের সাপেক্ষে। তাহলে বৃষ্টির বেগ বাসের সাপেক্ষে এই ইনফরমেশনটা তাহলে আমরা একটু আমাদের চিত্রে আঁকি। তাহলে এই যে চিত্র আঁকতে হবে আমাদের, এখন আবার একটু কোঅর্ডিনেট সিস্টেম আঁকতে হবে, রাইট? সো এই হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম, ওকে ফাইন। তাহলে বৃষ্টির বেগটা একটু খেয়াল করেন, বৃষ্টির বেগটা তাহলে হইতেছে, দেখেন কোন দিক বরাবর বৃষ্টির বেগটা হইতেছে আমার, তাহলে এদিক বরাবর আসে, তাই না? আচ্ছা, এখন একটু কম্পোনেন্টগুলো গোছায় নেই। 16 জে ক্যাপ, তাহলে অবভিয়াসলি 16 জে ক্যাপ মাইনাস 10√3, এটা একটু কম হয়, 10√3 হয় না 10√3, √3 এর ভ্যালু মোটামুটি মাঝ বরাবরই হবে। তাহলে 10√3 হওয়ার কথা কত? 10√3 তে হওয়ার কথা মানে 17 পয়েন্ট সামথিং আর কি। 10√3 হ্যাঁ 17, তার মানে এক্স অক্ষ বরাবর কম্পোনেন্টটা বেশি হবে, তো মোরলেস সেম আর কি, 16 আর এদিকে 17, চিত্র আঁকা সেই হিসাবে ঠিক আছে। এখন আমাদের উলম্ব অক্ষের সাথে কোণ বের করা লাগবে, তাহলে যে আবার আমরা আগের পদ্ধতিতে ফেরত যাবো আর কি। দেখেন খেয়াল করেন আমরা কিভাবে আগাই। আমার এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, অ্যাঙ্গেল থিটা, এই অ্যাঙ্গেল থিটাটা বের করতে হবে। থিটা কিভাবে বের করব? অ্যাগেইন আমরা আগের পদ্ধতি অনুসারে যদি আগাই, তাহলে এই অ্যাঙ্গেল থিটা হইতেছে, দেখেন অ্যাঙ্গেল থিটা হইতেছে আমার, রাইট? তাহলে এই অ্যাঙ্গেল থিটা হইতেছে আমার এই অ্যাঙ্গেলটা, তাই না? এই যে এই অ্যাঙ্গেলটা, তাহলে এই অ্যাঙ্গেল থিটা কিভাবে বের করতে পারি আমরা, ওই যে আবারও বলবো, সেটা হচ্ছে tan থিটা সমান সমান হচ্ছে আমার tan থিটা সমান সমান হচ্ছে 10√3 ডিভাইডেড বাই 16, 10√3 ডিভাইডেড বাই 16। তাহলে এখান থেকে আমাদের থিটার ভ্যালু চলে আসবে। তাহলে এটা গেল একটা প্রবলেমের সলিউশন, প্রথম নম্বর প্রবলেমের সলিউশন। দ্বিতীয় প্রবলেমের সলিউশন আমরা যাই। রাইট, কেমনে চলে গেল দেখলাম না। তাহলে শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে? শুরুতে বাস চালক বৃষ্টি পড়তে দেখবে থিটা ইকুয়াল টু tan ইনভার্স 10√3 ডিভাইডেড বাই 16 as far as I am concerned। cos 30 ডিগ্রির ভ্যালু, হ্যাঁ ঠিকই আছে, ঠিক আছে, ওকে ফাইন। পরের প্রবলেম, বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলে বায়ু প্রবাহের প্রকৃত মান ও দিক গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন আমাদের প্রবলেমটা একটু কমপ্লেক্স হয়ে গেছে, রাইট? প্রবলেমটা একটু কমপ্লেক্স হয়ে গেছে, কেননা ভূমির সাপেক্ষে বৃষ্টির বেগটা এখন পরিবর্তন হয়ে গেছে। কেননা ভূমির সাপেক্ষে বৃষ্টির বেগটা এখন কি হবে জানেন? ভূমির সাপেক্ষে বৃষ্টির বেগটা হবে উলম্ব বরাবর পতনশীল বৃষ্টির বেগ প্লাস অনুভূমিক বরাবর বাতাসের বেগ। ভূমির সাপেক্ষে বৃষ্টির বেগটা পরিবর্তন হয়ে যাবে, ভূমির সাপেক্ষে বৃষ্টির বেগ পরিবর্তন হয়ে হবে উলম্ব বরাবর যে বৃষ্টি পড়তেছে সেই বৃষ্টির বেগ যোগ বাতাসের বেগ। তাহলে এখন বৃষ্টি তির্যকভাবে পড়বে ভূমির সাপেক্ষে। ভূমির সাপেক্ষে বৃষ্টির বেগ তাহলে কি কি দেখেন, ভূমির সাপেক্ষে এখন এই যে এই প্রবলেমটাতে বাস চালক, তাহলে বাতাসের বেগ আমরা যদি ধরে নিই, আমরা লিখি বাতাসের বেগ হচ্ছে ভি এয়ার উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে ভি এয়ার প্লাস ভি রেইন হচ্ছে এখন নতুন বৃষ্টির বেগ, মানে ভূমিতে থাকা ব্যক্তি তির্যকভাবে বৃষ্টিটাকে পড়তে দেখবে এখন, কারণ বাতাস বৃষ্টিকে ধাক্কা দিচ্ছে, বৃষ্টির ধাক্কার কারণে তির্যকভাবে পড়তেছে। তাহলে এই ইনফরমেশনটা আমরা লিখবো, তাহলে এটা হচ্ছে নতুন বৃষ্টির বেগ ভূমির সাপেক্ষে, এটা আমরা ভি প্রাইম দিয়ে প্রকাশ করি। তাহলে নতুন বৃষ্টির বেগ ভূমির সাপেক্ষে, ক্লিয়ার? এটা হচ্ছে নতুন বৃষ্টির বেগ ভূমির সাপেক্ষে। তাহলে আমরা এটা এভাবেই রাখি এই নোটেশনটাকে। তাহলে আমাদের পরের পৃষ্ঠাতে আমরা যাই, পরের পৃষ্ঠাতে যাই এবং এই প্রবলেমটা আমরা সলভ করলাম আই গেস সো ফার। সো আমরা এই যে ভি ভেলোসিটি অফ এয়ার, ভেলোসিটি অফ এয়ার কিন্তু অনুভূমিক বরাবর, খেয়াল করেন এটা কিন্তু অনুভূমিক বরাবর। তাহলে অনুভূমিক বরাবর, তাহলে আমরা লিখব ভি এয়ার
আই ক্যাপ, অনুভূমিক বরাবর বললো তো, তাই না? তাহলে অনুভূমিক বরাবর ভেলোসিটি ভি এর আই ক্যাপ। আচ্ছা, সো গুড। এখন বাস চালক যদি উলম্বভাবে, মানে বাস চালক যদি এখন উলম্বভাবে বৃষ্টি পড়তে দেখে, এটার মিনিং আছে। এটার মিনিংটা হচ্ছে যে বাস চালকের সাপেক্ষে, এখন দেখেন আমরা এখন বাস চালকের সাপেক্ষে নতুন করে বৃষ্টির বেগটা বের করতে চাই। বাস চালকের সাপেক্ষে নতুন করে বৃষ্টির বেগটা যদি বের করতে হয় নতুন পরিস্থিতিতে, তাহলে হচ্ছে ভি প্রাইম রেইন, কেননা ভূমির সাপেক্ষে বৃষ্টির বেগ পরিবর্তন হয়ে গেছে, ভি প্রাইম রেইন মাইনাস ভি বাস হইতেছে, আমার এখন নতুন সলিউশন এটা, তাহলে ভি প্রাইম রেইন হইতেছে, দেখেন ভি প্রাইম রেইন হইতেছে ভি রেইন প্লাস ভি এয়ার মাইনাস ভি বাস, or V rain minus V bus plus V air। এখন দেখেন আমাদের এই যে ভি রেইন মাইনাস ভি বাস, এই সলিউশনটা কিন্তু আমরা বের করে রাখছিলাম, তাই না? ভি রেইন মাইনাস ভি বাস, এই সলিউশনটা কিন্তু আমরা বের করে রাখছিলাম, এই সলিউশনটা আমাদের এখন কাজে আসবে। স্যাড, আরেকবার একটু দেখি। ওকে, এটাকে একটু কপি করা যাক। ইনফরমেশনটা কাজে আসবে আমাদের। এই যে ভি রেইন মাইনাস ভি বাস, মানে এই দেখেন এই ভি রেইন আর ভি প্রাইম রেইন কিন্তু আলাদা। এখন ভি প্রাইম রেইন হচ্ছে ভি রেইন প্লাস ভি আর, এই আলোচনা আমরা করছি। তাহলে ভি রেইন মাইনাস ভি বাস, এই সলিউশনটা কি ছিল? এই সলিউশনটা ছিল মাইনাস 10.√3i মাইনাস 16 জে ক্যাপ প্লাস ভি আর, তাহলে ভি আই ক্যাপ। তাহলে নতুন সলিউশন হচ্ছে ভি মাইনাস 10.√3i মাইনাস 16 জে ক্যাপ। এটা হচ্ছে অ্যাপারেন্টলি ভি রেইন উইথ রেসপেক্ট টু বাস, যখন অনুভূমিকভাবে বাতাস চলা শুরু করছে, বাতাস বয়ে যাওয়া শুরু করছে, ঠিক তখন এটা হচ্ছে নতুন ভি রেইন প্লাস ভি রেইন উইথ রেসপেক্ট টু বাস। তাহলে এজন্য আমরা একটু প্রাইম চিহ্ন দিয়ে প্রকাশ করি আর কি, তাহলে আমাদের বুঝতে সুবিধা। ওকে, আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ার? দেন এই ইনফরমেশনটা আমরা কাজে লাগাইতে পারি। দেখেন আমাদের প্রশ্নে কি বলতেছিল, আমাদের প্রশ্নে বলছিল যে বৃষ্টি, মানে দুঃখিত, বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখবে, মানে বাস চালক উলম্ব বরাবর বৃষ্টি পড়তে দেখবে, বাস চালক উলম্ব বরাবর বৃষ্টি পড়তে দেখবে। এই তথ্যের মানে হইতেছে এই যে বৃষ্টির অনুভূমিক দিক বরাবর কোনো উপাংশ থাকবে না, বৃষ্টির অনুভূমিক দিক বরাবর কোনো উপাংশ থাকবে না। তাহলে বৃষ্টির অনুভূমিক দিক বরাবর কোনো উপাংশ যদি না থাকে, তার মানে হচ্ছে এই উপাংশটা অবভিয়াসলি জিরো হইতে হবে। দুঃখিত, এই উপাংশটা, এই যে আমার একটা সাইন কনভেনশনে ভুলে গেছে, এই উপাংশটা অবভিয়াসলি জিরো হইতে হবে। তার মানে হচ্ছে এই ভি মাইনাস 10.√3 আই ক্যাপ ইজ ইকুয়াল টু জিরো ভেক্টর। তার মানে হইতেছে ভি ইজ ইকুয়াল টু 10.√3 আই ক্যাপ। এই ভি মানে ভি এয়ার যেটা আমরা বলতেছিলাম আর কি, ভি এয়ার অবভিয়াসলি ভি এয়ার। তাহলে ভি এয়ার এর যে ভ্যালু, ভি এয়ার এর ভ্যালু হচ্ছে 10.√3 আর ভি এয়ার এর যে ভেলোসিটি, এয়ার ভেলোসিটি হচ্ছে 10.√3 আই ক্যাপ। তাহলে আমরা আমাদের প্রশ্নের উত্তর পাইলাম কিনা? আমাদের প্রশ্ন ছিল বায়ুপ্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলে বায়ুপ্রবাহের প্রকৃত মান ও দিক নির্ণয় করতে হবে। তাহলে দেখেন বায়ুপ্রবাহের দিক ছিল সামনের দিকে, প্রকৃত মান হচ্ছে 10.√3 দুঃখিত 10.√3 বলছি, 10√3 আই ক্যাপ। এটা হচ্ছে বায়ু প্রবাহ ভেক্টর। ওকে, এর মধ্য দিয়ে আমরা ক্লাসটা শেষ করলাম। আশা করি আপনারা একটা ধারণা পাইছেন যে আমি কিভাবে ক্লাসটা নিতে পারি। অ্যান্ড আবারও বলি, এন্ড গেমে ক্লাসটা একটু ডিফারেন্ট হবে, কজ আমি এন্ড গেমে ধরে নিব যে আপনারা এই জিনিসগুলো জানেন, আমি জাস্ট অঙ্ক করে যাব। অর্থাৎ খেয়াল করেন, আমি শেষ অঙ্কটা যখন করছি আমি কিন্তু খুব বেশি তাত্ত্বিক আলোচনা করি নাই, আমার আলোচনাটা ছিল প্রবলেম বেসড। আমি প্রবলেম রিলেটেড টুলগুলো কি কি সেই টুলগুলো নিয়ে একটু ডিসকাস করেছি এবং সেই অনুসারে অঙ্কটা সমাধান করেছি। ক্লিয়ার? তাহলে বিদায় নেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।